হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ, বোর্ডে একটি ছক দেখতে পাচ্ছ। বুঝতে অসুবিধা নেই যে এটাই তোমাদের বইয়ের অঙ্ক বইয়ের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, যে তথ্য উপাত্ত, যেটাকে আমরা পরিসংখ্যান বলেও থাকি, তাই না? পরিসংখ্যানে তোমাদের যে প্রশ্নগুলি এসে থাকে, পরিসংখ্যান থেকে কটা প্রশ্ন আসে? দুইটা প্রশ্ন আসে, তাই না? দুইটা প্রশ্ন দুই রকম ভাবে আসতে পারে। একটা এরকম সারণী দিয়ে আসতে পারে, আর একটা অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ এলোমেলো ভাবে কিছু উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে কিছু প্রশ্ন দেওয়া থাকতে পারে। আজকে আমরা আলোচনা করব ক নম্বরে যে প্রশ্নগুলি আসে সেই প্রশ্নগুলি। অনেক সময় দেখা যায় খ পারো, গ পারো, কিন্তু ক পারো না। প্রশ্ন ছোট হলেও অনেক সময় এটা পারো না। সেই ক নম্বরের প্রশ্নগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক নম্বরে কি কি থাকে? ক নম্বরে থাকে যেমন বিচ্ছিন্ন চলক কি, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক কি। বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলক বলতে কি বুঝো? বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান যে কোনো পূর্ণ সংখ্যায় পাওয়া যায়, সেটাকে বলা বিচ্ছিন্ন চলক। যদি বলে আমার ক্লাসে আজকে কতজন স্টুডেন্ট আছে, যে 50 জন অথবা 60 জন অথবা 40 জন, এই সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা আছে না? যদি বলা হয় তোমাকে বাংলাদেশের জনসংখ্যা কত, কি বলবে? 18 কোটি, এত লক্ষ, এত হাজার, এত জন, নাকি? এই সংখ্যাটা কি, এটা পূর্ণ সংখ্যা আসবে না? এই পূর্ণ সংখ্যা যদি আসে তাহলে সেটা হবে বিচ্ছিন্ন চলক। যেমন 5, 50, 100, হ্যাঁ, যত বড় সংখ্যাই হোক না কেন বা যত ছোট সংখ্যা হোক, পূর্ণ সংখ্যা না, যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলক কি? অবিচ্ছিন্ন চলক হলো যেন বিচ্ছিন্ন না, তাই না? কোনো ফাঁক নাই। যেমন তোমরা বসে আছো, তোমরা যে একজন আরেকজনের হাত ধরে বসে থাকো, সেটা হবে কি? অবিচ্ছিন্ন। হ্যাঁ, আর যদি হাত না ধরে হাত ছেড়ে দিয়ে বসে থাকো আলাদা আলাদা, সেটা হবে কি? বিচ্ছিন্ন। তো অবিচ্ছিন্ন হলো লেগে থাকবে, একটার সাথে একটা লেগে থাকবে। অর্থাৎ যে, যদি সংখ্যাটা আমরা এভাবে বলি, যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যায় পাওয়া যায়, যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা, সেটা হচ্ছে কি? অবিচ্ছিন্ন চলক। যেমন আগে এখানে একটা গড় দেখতে পাচ্ছি 41 থেকে 50, তাই না? পরে দেখা যাচ্ছে কি আবার 51 থেকে 60, কিন্তু 50 আবার 51, এটা বিচ্ছিন্ন হয়ে গেল। 50 থেকে 51 বিচ্ছিন্ন না? অর্থাৎ 50 এবং 51-র মাঝে আরো অসংখ্য সংখ্যা আছে, আছে না? 50.5 আছে, 50.6 আছে, 50. অসংখ্য সংখ্যা আছে, তাই না? এখানে অসংখ্য সংখ্যা আছে। তো এটা হচ্ছে কি, 50 থেকে 51 এর মাঝে অসংখ্য সংখ্যা আছে, তাই না? 50 আর 51 বিচ্ছিন্ন, 50 আর 51 হলো বিচ্ছিন্ন। তাহলে আমরা এটাকে যদি এইভাবে লিখি, 41 থেকে 50, আবার 50 থেকে 60, এই দেখো 50-এর শুরু শেষ হয়েছে, আবার 50 থেকে শুরু হয়েছে, এখনো কোনো বিচ্ছিন্ন হয় নাই। ঠিক আছে, আগেটা ছিল কি? বিচ্ছিন্ন, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন কি ক্লিয়ার? বিচ্ছিন্ন হলো যে চলকের মান যে কোনো পূর্ণ সংখ্যায় আসবে, যে চলকের মান পূর্ণ সংখ্যায় পাওয়া যাবে, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। মনে থাকবে তো? তোমাদের বইয়েও লেখা আছে, আমিও পাশে লিখে দিব না। আর যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যায় পাওয়া যায়, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। যেমন যদি বলা হয় তোমার বয়স কত, কি বলবে? বলবে 13 বছর 6 মাস 7 দিন, তাই না? কারো বয়স 14 বছর 8 মাস 9 দিন, কারো বয়স 15 বছর 2 মাস 3 দিন, তাই না? এটা কিন্তু পূর্ণ সংখ্যায় আসছে, পূর্ণ সংখ্যায় আসে নাই। এই ধরনের মান হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তাহলে বিচ্ছিন্ন চলক এবং অবিচ্ছিন্ন চলক ক্লিয়ার। এইবার ক নম্বরে আরেকটি প্রশ্ন আসে, কেন্দ্রীয় প্রবণতা কি? 1 নম্বর একটা পাইলাম, 2 নম্বর আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা কি?
কেন্দ্রীয় প্রবণতা, এভাবে লিখি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে যদি কিছু অবিন্যস্ত উপাত্তকে তুমি বিন্যস্ত করো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাও। ধরো তোমার ক্লাসের পরীক্ষায় গণিতের প্রাপ্ত নম্বর কেউ 0 পাইছে, কেউ আবার 100 পাইছে, তাই না? 0 থেকে শুরু করে 100 পর্যন্ত এরকম 20, 30, 40, 50, 60 এর মাঝামাঝি যে কোনো সংখ্যা পাইছে, তাই না? এই চলকগুলিকে যদি আমরা সাজাই ছোট থেকে বড়, তাহলে বেশিরভাগ মান ঠিক মাঝামাঝি থাকবে, অর্থাৎ 40, 60 বা 50 এর মাঝামাঝি থাকবে। অর্থাৎ বেশিরভাগই মানে কেন্দ্রের দিকে বা মাঝামাঝি জায়গায় অবস্থান করবে, এই বা থাকতে চাইবে। এই প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ঠিক আছে? কেন্দ্রীয় প্রবণতা সংজ্ঞাটাকে আমরা কিভাবে বলতে পারি? অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করলে বেশিরভাগ মান কেন্দ্রের দিকে পুঞ্জীভূত থাকে। কেন্দ্রের দিকে পুঞ্জীভূত থাকার এই প্রবণতাকে বলা হয় কি? কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি আসতে পারে? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি? 3টি। কি কি? গড়, মধ্যক, প্রচুরক। গড়, মধ্যক, প্রচুরক বেশিরভাগ মানগুলা কি ঠিক মাঝামাঝি হবে। যেমন এখানে 41 হলো সর্বনিম্ন না মান, না? আর সর্বোচ্চ মান কত? 100। দেখা যাবে গড়ের মান হবে এই 60 বা 50 এর মাঝামাঝি, তাই না? বা 61, 60 থেকে 70 এর মাঝামাঝি। ঠিক আছে? বেশিরভাগ মান কোন দিকে হবে? 60 থেকে 70 এর মধ্যে। মধ্যক এরকম হবে, প্রচুরকও ঠিক কাছাকাছি একটা মান হবে। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। ক নম্বরে আরেকটি প্রশ্ন আসতে পারে, প্রচুরক শ্রেণীর মধ্যমান, এরকম প্রশ্ন আসে। প্রচুরক শ্রেণীর মধ্যমান। প্রচুরক শ্রেণী কোনটা বের করে? কোনটাকে আমরা বলি প্রচুরক শ্রেণী? বলতে পারো? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, এরকম প্রশ্ন আসতে পারে। তো প্রচুরক শ্রেণী আগে আমাদের ফাইন্ড আউট করতে হবে। প্রচুরক শ্রেণী কোনটা? যে শ্রেণীতে গণসংখ্যা বেশি। যে শ্রেণীতে গণসংখ্যা বেশি। এখানে কোন শ্রেণীতে গণসংখ্যা বেশি? গণসংখ্যা বেশি কোনটা? 15 না? 15 হলো সবচেয়ে বেশি গণসংখ্যা। এই 15 কোন শ্রেণীতে আছে? 61 থেকে 70। তাহলে আমরা লিখব সবচেয়ে বেশি গণসংখ্যা যে শ্রেণীতে, সেটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। সবচেয়ে বেশি গণ সংখ্যা 61 থেকে 70 শ্রেণীতে, এটাই হচ্ছে প্রচুরক শ্রেণী। সুতরাং প্রচুরক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান সমান 61 যোগ 70 ভাগ 2। 131 ভাগ 2 কত হবে? 65.5। কথা বুঝতে পারছো? ক নম্বরের প্রশ্ন কি থাকবে? প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। তাহলে প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে গেলে আমাদের বের করতে হবে সবচেয়ে বেশি গণসংখ্যা কোনটা? 15। এটা কোন শ্রেণীতে? 61 থেকে 70 শ্রেণী। এটা হলো প্রচুরক শ্রেণী। সুতরাং শ্রেণীর মধ্যমান 61 যোগ 70 ভাগ 2। মধ্যমান কেমনে করে? নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। 131 ভাগ 2 65.5। ক্লিয়ার? এটা উঠাইতে পারো। দেখো, এবার দেখো আরেকটি প্রশ্ন আসতে পারে, মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। যদি এরকম থাকে, এখানে কিন্তু মধ্যক নির্ণয় করতে বলে নাই, বলছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তাহলে এই ভাবে একটা সারণী করব, ক্রমযোজিত গণসংখ্যা সারণী করব। সারণীটা কি? শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তো দেওয়াই আছে, পাশে একটা কি করলাম? ক্রমযোজিত গণসংখ্যার গড় করলাম। ক্রমযোজিত গণসংখ্যার গড় করে কেমনে? যোগ করে ক্রমান্বয়ে যোগ করে। তো 5, এই 5-এর সাথে আবার কোনটা যোগ করব? 10। 5 আর 10-এ কত হয়? 15। পরে 15-এর সাথে কোনটা যোগ হবে? এই 15। 30। পরে 30-এর সাথে কত যোগ হবে? 12 যোগ করলে কত হয়? 42। 42-এর সাথে 8 যোগ করলে 50। 50-এর সাথে 6 যোগ করলে 56। তার মানে n এর মান হলো 56। এগুলি সবটি যোগ করলেও 56 হবে। তাহলে মধ্যক নির্ণয় করতে গেলে আমরা n রে 2 দ্বারা ভাগ করব, অর্থাৎ 56 ভাগ 2 28। এই 28তম পদ কোন শ্রেণীতে? সেটাই হবে মধ্যক শ্রেণী।
28তম পদ কোন শ্রেণীতে? এই যে এখানে এলো 1 থেকে 5, এখানে হলো 6 থেকে 15, এখানে হলো 16 থেকে 30। 16 থেকে 30-এর মধ্যে না 28, তাহলে এই ঘরে পড়বে, অর্থাৎ 61 থেকে 70 শ্রেণীতে। 61 থেকে 70 শ্রেণীতে। এটা হবে কি মধ্যক শ্রেণী। এখন এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। সুতরাং মধ্যমান কি হবে বলতো? সুতরাং মধ্যমান 61 যোগ 70 ভাগ 2। মধ্যমান কেমনে করে? 2টা যোগ করে 2 দ্বারা ভাগ, নিম্ন সীমা যোগ উচ্চ সীমা ভাগ 2। 131 ভাগ 2 সমান 65.5। এটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। কথা ক্লিয়ার? যদি আগে আমরা বের করলাম প্রচুরক শ্রেণীর মধ্যমান, আর এটা হচ্ছে মধ্যক শ্রেণীর মধ্যমান। তো ক্রমযোজিত গণসংখ্যা সারণী বের করে n এর মান বের করে n কে 2 দ্বারা ভাগ করলে 28, এই 28তম পদ যে শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটা হচ্ছে মধ্যক শ্রেণী। এই শ্রেণীর মধ্যমানটা 61 যোগ 70 ভাগ 2, 131 ভাগ 2, 65.5। আশা করি বুঝতে পারছো? এতক্ষণ আমরা ক নাম্বারে কি প্রশ্ন আছে সেগুলি নিয়ে আলোচনা করলাম। এইবার খ নাম্বারে এবং গ নাম্বারে কি আসে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে একদিনে তো সব করা যাবে না। ক নাম্বারে এটাও আসতে পারে যে গড়, মধ্যক, প্রচুরক, এই সূত্রগুলি, গড় নির্ণয়ের সূত্র, মধ্যক নির্ণয়ের সূত্র, প্রচুরক নির্ণয়ের সূত্রগুলি লিখো এবং চলকের পরিচয় দাও। ঠিক আছে? তাহলে আমরা সূত্রগুলি লিখি। প্রচুরক, প্রচুরকের সূত্র কি? প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। 2 নম্বর হলো মধ্যক নির্ণয়ের সূত্র কি? L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H বাই FM। এবং গড় নির্ণয়ের সূত্র কি? A প্লাস সামেশন অফ FI UI বাই N ইন্টু H। প্রচুরকের সূত্র হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। মধ্যক হচ্ছে L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H বাই FM। এবং গড়ের সূত্র হচ্ছে A প্লাস সামেশন অফ FI UI বাই N ইন্টু H। এখন চলকের পরিচয় পাশে দিই আমরা। চলকের পরিচয় এখানে L হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1টা কি? F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 হইল যেমন প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কত? 15 না? আর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? 10। তাহলে এখন হচ্ছে 15 বিয়োগ 10, আর F2 হচ্ছে 15 বিয়োগ 12, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এই ছিল শ্রেণী ব্যক্তি। এই কি? শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, গেল। এখন আবার মধ্যক নির্ণয়ের সূত্র। L হইল কি? যে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা আবার মধ্যক শ্রেণীরও নিম্ন সীমা বোঝায়। এই L আর এই L একই। এটা হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, এটা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। N হইল মোট গণসংখ্যা। N কি? মোট গণসংখ্যা। FC কি? FC হচ্ছে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর আগের শ্রেণী মানে পূর্ববর্তী শ্রেণীর
আগের শ্রেণীর গণ সংখ্যা এফসি। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখানে এফসি গেল, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। আর এই তো শ্রেণী ব্যক্তি। আর বাকি রইল কি এখানে গড়ের মধ্যে কি আছে, এ হচ্ছে অনুমিত গড়। এটা অনুমান করে আমরা একটা গড় ধরি, তাই না, অনুমিত গড়। এফআই হলো গণসংখ্যা, এফআই হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। ইউআই হচ্ছে ধাপ বিচ্যুতি বা বিচ্যুতি বা শ্রেণী বিচ্যুতি। আর এন এই আগের মতোই, এই শ্রেণী ব্যক্তি এন গণসংখ্যা। তাহলে আমরা সূত্রগুলি জানলাম এবং সূত্রগুলির চলকের পরিচয় জানলাম, তাই না? মনে থাকবে? এল বলতে কি বোঝায়? প্রচুরক শ্রেণী গণসংখ্যা অথবা নিম্নসীমা অথবা মধ্যক শ্রেণী নিম্নসীমা। F1 হচ্ছে কি লেখা আছে, প্রচুরক শ্রেণী গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণী গণসংখ্যার পার্থক্য। ওকে, এইভাবে আমরা চলকগুলির পরিচয় লিখলাম। এগুলিও ক নম্বরে আসে, সূত্র লেখো এবং সূত্রগুলি চলকের পরিচয় দাও। আশা করি বুঝতে পেরেছ। যদি বুঝে থাকো এবং আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুল করবে না। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সেই সামনে দেখা হবে আমরা গড় মধ্যক প্রচুরক নির্ণয়ের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।